হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপ পিট। ওয়েলকাম টু মাই চ্যানেল পিট ম্যাথ বেঙ্গলি। আগের দিন আমি তোমাদের এক্সারসাইজ ধরেছিলাম। তো এক্সারসাইজের প্রথমে যে এমসিকিউগুলো ছিল সেই এমসিকিউগুলো আমি এখানে করে দিয়েছি ফুল ডিটেলসেই। তোমরা যদি না দেখে থাকো তবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। তো এবার আজ আমি যেটা শুরু করব সেটা হলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীটা আজ আমি শুরু করব। তো প্রথমেই দেখো 1 নম্বরের কোশ্চেন আছে, বলেছে সংজ্ঞা দিতে বলেছে, ঠিক আছে। তো ওটা করার দরকার নেই, বা দিতে চাইলে তোমরা বই থেকে দিয়ে দেখে দিতে পারো। তারপরে তোমাদের বলেছে যে লিমিট এফ এক্স এক্সটেন্স টু এ এবং এফ এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে বলেছে, যেটা আমি আগে বলেছিলাম পড়ানোর সময়। তো বই থেকেও দেখে দিতে পারো, বা এগুলো করার দরকার হয় না সাধারণত, কারণ পরীক্ষার সময় এই কোশ্চেন আসে না। তোমাদের অঙ্ক যেগুলো লিমিটের মান বা প্রমাণ করা, এইগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে এসে থাকে, এই সংখ্যা টঙ্কা দেয় না। এবার আসছি 3 নম্বর কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 3 নম্বর কোশ্চেনে বলেছে যে লিমিট x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এক্সটেন্স টু a এর জন্য ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1 এই সীমা সূত্রের সাহায্যে, এই সূত্রটা দিয়ে দিচ্ছে, এটা সমান এটা হয়ে থাকে, এটা আমরা জানি, এটা আমরা প্রমাণও করেছি। এর সাহায্যে আমাদের বলতে বলেছে এই যে এই প্রমাণটা করতে বলেছে, লিমিট 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x এক্সটেন্স টু 0 জন্য ইকুয়াল টু 1 n হয়ে থাকবে। তো এটা আমাদের প্রমাণ করতে হয়, কি করে প্রমাণ করেছি আমি এখানে করে দিয়েছি। এখানে কি করে প্রমাণ করতে হয় দেখো, এখানে বুঝতে পারবে, খুব সহজভাবেই প্রমাণ করে দিয়েছি, তো অসুবিধা হবে না তোমাদের এখানে, ঠিক আছে। এবার আসছি 4 নম্বরে। 4 নম্বরে তোমাদের বলেছে স্বজ্ঞাত ও লৈখিক পদ্ধতির সাহায্যে দেখা হচ্ছে এইগুলো। তো এটাও করার দরকার নেই, এরকম পদ্ধতির সাহায্যে তোমাদের দেবে না সাধারণত ভাবে পরীক্ষার সময়। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে বইয়ে করে দেওয়া আছে, দেখবে সেই প্রথম দিকে ছক করে সেই প্রত্যেকটা পয়েন্ট কিছু কিছু পয়েন্ট বসিয়ে জিরোর দিকে, এক্সটেন্স যেমন জিরো যদি হয়ে থাকে তাহলে জিরোর কাছে বাম দিক থেকে ডান দিক থেকে পয়েন্ট নিয়ে এসে চকের মধ্যে বসিয়ে বসিয়ে লিখে দেখলে যে আমি করে দিলাম, সেই রকম করেই করতে হবে এগুলো। তো বইয়ে করে দেওয়া আছে, এগুলো দেখতে পারো তোমরা। এমনিতেও পরীক্ষায় এগুলো আসে না। এরপরে দেখো 5 নম্বরে যেটা দিয়েছে, এই ধরনের কোশ্চেন 5, 6, 7, 8, 9, 9-এর দাগে যে কটা আছে, তারপরে 10-এর দাগের, এরকম ধরনের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষার সময় আসে, ঠিক আছে। তাহলে এবার চলো দেখি 5 নম্বরে কি আছে। দেখো 5 নম্বরে কি বলেছে, এফ এক্স ওয়ান রুট ওভার এক্স মাইনাস 3 হলে লিমিট এফ এক্স এক্সটেন্স টু 3 এর অস্তিত্ব আছে কিনা যুক্তি সহ উত্তর দাও। হ্যাঁ, এরকম ধরনের আমি অঙ্ক একটা করেও দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম, এক্সাম্পলে মনে হয় করে দিয়েছিলাম, বা যখন পড়িয়েছিলাম টপিকটা সেই সময় আমি বুঝিয়ে দিয়েছিলাম। দেখো কি করে করেছি, এক্স গ্রেটার দেন 3 জন্য নিয়েছি, একটা এক্স লেস দেন 3 জন্য নিয়েছি। তার জন্য দেখো কি রকম এসছে। দেখো যখন এক্স গ্রেটার দেন 3 মানে কি, এক্স গ্রেটার দেন 3 মানে হচ্ছে যে সেই সমস্ত এক্স গুলো, মানে তোমার ব্যাপারটা হচ্ছে যে এক্স টেন্স টু 3 প্লাস, যেটাকে বলছি আমরা, হ্যাঁ, মানে 3 থেকে বড় সংখ্যাগুলো নিচ্ছি, কিন্তু এক্স এর মানটা সবসময় কিন্তু টেন্স টু 3 দিকে, মানে তোমার ডান দিকে থাকুক আর বাঁ দিকে থাকুক সংখ্যাগুলো, সবসময় কিন্তু তোমার এক্স এর মানগুলো সবসময় 3-এর দিকে আসবে, কিন্তু এক্স টেন্স টু 3 প্লাস, তাই জন্য এক্স গ্রেটার দেন 3 নিয়েছি। দেখো এক্স গ্রেটার দেন 3 মানে হচ্ছে যে এক্স টেন্স টু 3 প্লাসের যে লিমিটটা নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে দেখো এর মানটা বাস্তব সংখ্যা আসবে, কিন্তু লেস দেনের জন্য অবাস্তব আসবে। বুঝতেই পারছো 2.9 যদি নিই তাহলে দেখতেই পাচ্ছ মাইনাস চলে আসছে রুটের ভেতর, আর রুটের ভেতর মাইনাস আসলে আমি বলেছিলাম আগের দিনই যে অবাস্তব সংখ্যা হয়ে থাকে। আর আমরা যে সকল কাজগুলো করে থাকি এখানে সমস্ত কিছু বাস্তব সংখ্যার উপর কাজ করবো এখানে, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে এবার আসছি 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 6 নম্বর কোশ্চেনটা বলছে একটি অপেক্ষক ফাই এক্স এর নিচে দেওয়া এইগুলো, তো বলেছে লিমিট ফাই এক্স এক্সটেন্স টু 1 এর অস্তিত্ব আছে কিনা যুক্তি সহ ব্যাখ্যা করে, এবং থাকলে এর মানটা কত হয়ে থাকবে। এরকম ধরনের কোশ্চেন একটা আমি করে দিয়েছিলাম, এফ এক্স দিয়েছিল, এফ এক্স সমান 1 যখন এক্স নট ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 0 সমান এক্স ইকুয়াল টু 0, মনে হয় এরকম ধরনের একটা ছিল কোশ্চেন। তো সেক্ষেত্রে দেখিয়েছিলাম যে লিমিটের ভ্যালুটা তোমার এক্সিস্ট করছে কিন্তু ফাংশনাল ভ্যালুর সাথে সমান হচ্ছে না, এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম আমরা। ঠিক সেরকম করেই আমরা এখানে করেছি, এই লেখাগুলো যেমন ডিটেলসে করে দিচ্ছি ঠিক সেই রকম ভাবেই করতে হয় এখানে, ঠিক আছে, ক্লিয়ার তাহলে এই পর্যন্ত। এবার আসছি 7 নম্বর কোশ্চেনে। দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, এই যে মড এক্স, মড এক্স মানে হচ্ছে যে তোমার মড এক্স, এক্স যে ভ্যালুটা আছে সেই এক্স এর ভ্যালুটা অলওয়েজ তোমার মডিউলাস করার ফলে তোমার অলওয়েজ তোমার সাইনটা বর্জিত, মানে তোমার পজিটিভ হয়ে যায় বলতে গেলে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, যদি মডিউলাসটা নিই তাহলে মডিউলাসের দুটো মান পাচ্ছি আমরা। দেখো এক্স যখন গ্রেটার দেন 0, এক্স যখন গ্রেটার দেন 0 মানে 0 থেকে যখন বড় তখন কিন্তু পজিটিভ ভ্যালু থাকছে, তাহলে মডিউলাস এক্স মানে হচ্ছে যে তখন কিন্তু এক্স থাকছে। আর এক্স যখন লেস দেন 0 তখন কিন্তু মডিউলাস এক্স মানে কিন্তু মাইনাস এক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি। তো মড এক্স মানেটা কি, মড এক্স মানে হচ্ছে যে তোমার এক্স এর দুটো মান, মানে
কোনো একটা সংখ্যাকে মডিউলাস করা মানে হচ্ছে যে হয় সেই সংখ্যাটা নেগেটিভ হতে পারে বা সেই সংখ্যাটা পজিটিভ হতে পারে। তার মড করার ফলে তো সে অলওয়েজ পজিটিভ হবে না, তাই জন্য সংখ্যাটাকে যখন ভাঙবো তখন তাই হয় মড এক্স সমান এক্স হবে বা মড এক্স সমান মাইনাস এক্স হবে। মাইনাস এক্স কখন হবে? যখন এক্সটা লেস দেন জিরো, মানে জিরো থেকে যখন ছোট হয়ে থাকবে। তো সেরকম দুটো কেস করেছি, এফ এক্স এর মানটাও সেরকম দুরকম ভাবে আসবে। তাহলে এফ এক্স সমান মড এক্স বাই এক্স আছে, যদি এক্সটা গ্রেটার দেন জিরো হয়ে থাকে তাহলে মড এক্স মানে এক্স হয়ে থাকবে, তাহলে এক্স বাই এক্স মানে ওয়ান হয়ে থাকবে। আর এক্সটা যদি লেস দেন জিরো হয়ে থাকে তাহলে মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স বাই এক্স মানে মাইনাস ওয়ান হয়ে থাকবে। তো তাদের লিমিট করলে দুজনের দেখবা রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল টু হচ্ছে না, তার মানে এর লিমিটিং ভ্যালুটার কোনো রকম এক্সিস্ট থাকবে না, হবে না। এবার আসছে 8 নম্বর কোশ্চেনে। দেখো এখানে 8 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো বলেছে যে এফএক্স মান এটা দিয়ে দিয়েছে এবং দেখাও যে লিমিট অফ এফএক্স এর মানের অস্তিত্ব আছে কিনা। এখানে একটা জিনিস দিয়েছে, দেখো বক্স এক্স, এটাকে বলা হয় বক্স এক্স। এই থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট ভেতরে যদি বক্স এক্স যদি থেকে থাকে তাহলে, বা এক্স ছাড়াও যদি অন্য কিছু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই থার্ড ব্র্যাকেটটাকে বলা হচ্ছে বক্স। হ্যাঁ, যার ভেতরে থাকবে, যদি এ থাকতো তাহলে বক্স এ বলা হতো। এখানে এক্স এর ভেতরে, এক্স এর বাইরে আছে, যেহেতু এক্সটা এর ভেতরে আছে তাই জন্য কি বলছে বক্স এক্স বলা হচ্ছে। বক্স এক্স মানেটা কি? বক্স এক্স মানে হচ্ছে সবচেয়ে বড় ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা যা এক্স এর মানের তুলনায় ছোট। একটা এক্সাম্পল দিই, ধরো এক্স সমান আছে ধরো 2.5, তাহলে এর বক্স এক্স কত হবে? এক্স সমান আছে 2.5, তাহলে এর বক্স এক্স কত? বক্স এক্স এর ডেফিনেশনটা কি দিলাম? বললাম যে সবচেয়ে বড় ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। দেখো 2.5টা তো ইন্টিজার নয়, ইন্টিজার মানে কোনগুলো? পূর্ণ সংখ্যা 1 2 3 4 -1 -3 -5, এইগুলো সমস্ত কিছু পূর্ণ সংখ্যা, মানে দশমিক থাকবে না কিন্তু, মানে দশমিক থাকলেও দশমিকের পর জিরো হবে সমস্ত সংখ্যাগুলো, মানে ডিজিটগুলো। ঠিক আছে, তার মানে কি হচ্ছে? তাহলে বক্স এক্স মানেটা কি হচ্ছে? বক্স এক্স হচ্ছে যে সবচেয়ে বড় ইন্টিজার যা এক্স এর মানের তুলনায় ছোট। এক্স এর মান কত আছে? 2.5। আচ্ছা একটা জিনিস বলো, 2.5টা কোন দুটো ইন্টিজারের মাঝে আছে? দেখো 2.5 এর থেকে বড় ইন্টিজার হচ্ছে 3 এবং 2.5 এর থেকে ছোট ইন্টিজার হচ্ছে 2। তাহলে 2 এবং 3 এর মাঝখানে, এই দুটো ইন্টিজারের মাঝখানে, মানে এই দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে কিন্তু এই দশমিক সংখ্যাটা আছে। এবারে ডেফিনেশনটা ফলো করো, বলেছে সবচেয়ে বড় ইন্টিজার, সব থেকে বড় ইন্টিজার হতে হবে। তার মানে কি 2.5 এর থেকে বড় ইন্টিজার কিন্তু, তাহলে দেখো 2.5 এর থেকে বড় ইন্টিজার দেখো তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। কিন্তু আবার দেখো কি বলেছে, যা এক্স এর মানের তুলনায় ছোট, মানে এর থেকে কিন্তু ছোট হতে হবে কিন্তু সবচেয়ে বড় ইন্টিজার। দেখো এর মানের থেকে ছোট ইন্টিজার কি আছে? 2 আছে। হ্যাঁ, এর মানের থেকে ছোট ইন্টিজার 2 আছে, তারপরে 1 আছে, তারপরে 0 আছে, তারপরে -1 আছে, সমস্ত কিছু আছে। হ্যাঁ, এর মানের থেকে ছোট, কিন্তু তাদের মধ্যে সব থেকে বড় কে? তাদের মধ্যে সব থেকে বড় হচ্ছে 2, মানে 2.5 এর সব থেকে কাছে কি আছে? 2 আছে। হ্যাঁ, এই দিকটা আমরা ধরবোই না, এই দিকটা তো আমরা ধরবোই না, এই দিকটা ধরবো কেন? কারণ বলেছি যে এর মানের থেকে ছোট হতে হবে, কিন্তু বক্স এক্স এর মানটা কিন্তু এই যে এক্স এর মানের থেকে ছোট হবে। ছোট হতে গেলে তাহলে এই দিকের ইন্টিজার গুলো ধরবো আমরা, কিন্তু সব থেকে বড় ইন্টিজার মানে কি? 1 এর থেকে তো 2টা বড় নাকি? 1 এর থেকে তো 2টা বড়, তাহলে 2 হবে। ঠিক আছে, এবার ধরো একটা মাইনাসের ক্ষেত্রে দেখি। ধরো আছে এক্স সমান -1.5 ধরো আছে। ঠিক আছে, সে 1.5 কি 9 থাকুক বা 99 থাকুক, বা এখানে যেমন 2.5 এর জায়গায় 2.999 থাকুক, বা 2.0000009 যদি থাকতো সেক্ষেত্রেও ঠিক একই হতো। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ এক্স এর বিভিন্ন মানের জন্য, মানে এক্স এর মানটা যখন, এই দেখো এক্স এর মানটা যখন 2 এবং 3 এর মাঝখানে যখন থাকবে, 2 এবং 3 এর মাঝখানে থাকবে সমস্ত বাস্তব সংখ্যার জন্য, 2 এবং 3 এর সমস্ত বাস্তব সংখ্যার জন্য কিন্তু বক্সের মানটা কিন্তু, সেই সমস্ত সংখ্যার বক্সের মানটা কিন্তু 2 হয়ে থাকবে। বুঝতে পারছো? তাহলে কতগুলো এক্স এর জন্য ইনফাইনাইট নামক এক্স এর জন্য, মানে ইনফাইনাইট নামক মানে এই 2 থেকে 3 এর মধ্যে ইনফাইনাইট নামক সংখ্যা বাস্তব সংখ্যার জন্য কিন্তু বক্স এক্স এর মানটা কিন্তু 2 হবে তখন। ঠিক আছে, এবার কি হবে? এবার দেখো -1.5 নিচে এক্সটা, তাহলে -1.5টা কাদের মধ্যে আছে? দেখো -2, তার থেকে দেখো বড় হয়ে থাকবে 1.5টা, -1.5টা তার থেকে বড় হয়ে থাকবে -1টা। তাহলে -1 এবং -2 সংখ্যার একচিত্র তো তাই হবে নাকি? 0 যদি হয় এখানে -1 -2, তাহলে এখানে -1.05 তো হবে, তাই তো হবে। ঠিক আছে, তার মানে -2 এবং -1 এর মাঝে আছে -1.5। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে এক্স এর মানের তুলনায় ছোট হতে হবে। তাহলে এক্স এর মানের থেকে ছোট কে আছে? এটা আছে এক্স এর মানের থেকে ছোট। ঠিক আছে, এবার বলেছে সবচেয়ে বড় ইন্টিজার, তাহলে এর থেকে বড়, এর থেকে মানে এর থেকে ছোট ইন্টিজার গুলো কে কে আছে? -3 -4 এগুলো সমস্ত কিছু এর থেকে ছোট, কিন্তু বলেছে এর থেকে বড়, এর মানে এর থেকে অবশ্যই এক্স এর মানের থেকে ছোট হবে বক্স এক্স এর মানটা, কিন্তু এর যে মানটা
এই যে মানটা এর সব থেকে বড় ইন্টিজারটা, মানে এর মানের থেকে ছোট কিন্তু সব থেকে বড় ইন্টিজারটা, সব থেকে বড় ইন্টিজার কি আছে এর পাশে এটাই আছে, তার থেকে তো এটা ছোট হয়ে যাচ্ছে না, এটার থেকে তো এটা ছোট হয়ে যাচ্ছে, তারপরে আরো যদি -4 যায় তাহলে তার থেকে এর থেকে তো এটা ছোট হয়ে যাচ্ছে আবার -4টা, তাহলে সব থেকে বড় ইন্টিজার কে হচ্ছে -2টা, তাহলে এর যে বক্স এক্সটা কত হবে, এর বক্স এক্সটা হবে যে -2 হয়ে থাকবে। যদি এটা পজিটিভ হতো তাহলে এর বক্স এক্স কত হতো, তাহলে পজিটিভ হলে কিন্তু বক্স এক্স হতো 1 হতো, দেখো 1.5 যদি নিতাম তাহলে এর বক্স এক্স কত হতো, বক্স এক্সটা হতো যে 1 হতো। দেখতে পাচ্ছ মাইনাস আর নেগেটিভ আর পজিটিভের ক্ষেত্রে দুটো কিন্তু আলাদা পুরো। তাই জন্য এখানে দেখো কি হয়েছে, এখানে আমরা কি নিয়েছি, দুটো ভাগে ভাগ করে নিচ্ছি অঙ্কটাকে। একটা ভাগে কি নিয়েছি, একটা ভাগে এক্স গ্রেটার দেন 0 নিয়েছি, এক্স গ্রেটার দেন 0 নিয়েছি। আমাদের অঙ্কটা প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল যে এক্স টেন্স টু 0 দিকে যাচ্ছে, তাই তো লিমিটিং ভ্যালুটা যে এক্সটা সেই এই চলরাশিটা কোন দিকে যাচ্ছে, 0 দিকে যাচ্ছে। আমরা এক্স এর মানটা এখন এক্স টেন্স টু 0 প্লাস এর জন্য আমরা চিন্তা ভাবনা করছি। 0 প্লাস এর মানে কোন দিকে যাবে, তাহলে কোন দিকে যাচ্ছে, তার মানে এই যে সংখ্যা রেখা চিত্রে যদি আঁকি 0 আর 1, তার মানে কি এক্স এর ভ্যালুটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে কি পয়েন্ট দিয়ে থাকবে, মানে 1 এর থেকে তো ছোট হবে সংখ্যাগুলো, তাহলে 1 এর থেকে যদি ছোট হয়ে থাকে মানে 1 এবং 0 এর মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো থাকবে সেই সমস্ত সংখ্যার বক্সগুলো কি হবে, 0ই তো হবে। সব থেকে বড় ইন্টিজার কিন্তু তা এক্স এর মানের থেকে ছোট, তাই তো এই যে এটা হবে 0 পয়েন্টটা হবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার, তাহলে এখানে 0 হলো বক্স এক্স এর মানটা। ঠিক আছে, একই রকম ভাবে নেগেটিভটা ভাববো, দেখো নেগেটিভটা 0 আছে আর এখানে -1 আছে, কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। এবার তাহলে বলো একটা কথা বলো, এইখানে যদি পয়েন্টগুলো থাকে তাহলে এই পয়েন্টগুলোর সব থেকে বড় ইন্টিজার কে হবে, কিন্তু এর মানের থেকে ছোট হয়ে থাকবে, এর মানের থেকে এইটা এ তো এদিকে যাচ্ছে, তাই তো তাহলে এর মানের থেকে ছোট কি আছে, এর মানের থেকে ছোট আছে -1, এটা নয় কিন্তু এটা কিন্তু বড়, এর মানের থেকে কিন্তু এটা বড়, এদিকে যত যাই সংখ্যাগুলো তত কিন্তু বাড়তে থাকে, হ্যাঁ ডান দিকে যত সরবো তত কিন্তু সংখ্যাগুলো বাড়বে। তাহলে এখানে যদি একটা সংখ্যা থাকে তার থেকে ছোট সংখ্যা হচ্ছে যে -1, যা একটা ইন্টিজার, যা হচ্ছে সব থেকে গ্রেটেস্ট ইন্টিজার যাকে বলা হয়ে থাকে, তাহলে -1 হবে যে বক্স এক্স এর মানটা যখন এক্স টেন্স টু 0 মাইনাসের জন্য। ঠিক আছে, আর মড এক্সটা আমি একটু আগে আমি বললাম যে এক্স গ্রেটার দেনের জন্য 0 জন্য, তাই এক্স হবে, -x হলো লেস দেনের জন্য, দিয়ে এখানে ক্যালকুলেশনটা করেছি। কি করে করেছি এখানে দেখলেই বুঝতে পারবে, এই জিনিসটাই ছিল আসল জিনিস, এই জিনিসটা আমি বলে দিলাম, এখানে ক্লিয়ার হয়ে গেল নিশ্চয়ই। তাহলে এই জিনিসটা তোমরা দেখে নিও, এই জিনিসটা খুব সোজা ক্যালকুলেশন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখে নাও এখানে ক্যালকুলেশনটা এই পর্যন্ত আছে। ঠিক আছে, দেখো দুটো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হচ্ছে না, তাই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে না। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত, তাহলে অসুবিধা হবে না। আর একটা জিনিস বলি, যদি কোনো একটা ইন্টিজার থাকে, ইন্টিজার সংখ্যা মানে 1 বা 2 বা 3 এরকম সংখ্যা যদি থেকে থাকে, তাদের বক্স এক্স গুলো কত হবে, বক্স এক্স সমান সেই সংখ্যাটাই হবে, কোনো ইন্টিজার সংখ্যার বক্স এক্স কিন্তু সেই সংখ্যাটাই হবে। এবার আসছি আমি 9 এর দাগের কোশ্চেন গুলো। দেখো 9 দাগের গুলো কি বলেছে, প্রথম কোশ্চেনটা দেখো, দেখো 1 নম্বরটা দেখো, 2 নম্বরটা দেখো, সব প্রমাণ করে দিয়েছি, খুব সোজা অঙ্ক, এগুলো খুব জটিল অঙ্ক নয়, খুব সোজাভাবেই প্রমাণ করে দিয়েছি এবং খুব শর্টেই করে দিয়েছি, অনেকখানি, খুব একটা শর্টে করে নিই, বুঝতে পারার মতোই করে দিয়েছি, অত ভেঙে ভেঙে করিনি, অত না ভাঙলেও হবে, আমি যেমন প্রথম দিকে করে দিচ্ছিলাম ভেঙে 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 ভেঙে, অত না ভেঙেও করলেও হবে। তো এটা যেমন করে করেছি দেখে নাও, অসুবিধা হবে না। ঠিক আছে, 8 নম্বর পর্যন্ত হয়ে গেল। এবার আসছি 10 নম্বর কোশ্চেনে। দেখো একটু কাটাকাটি হয়ে গেছে আমার, হ্যাঁ এটা অ্যাডজাস্ট করে নিই একটুখানি। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পর্যন্ত দেখো, 6এরটা দেখো এই নিচে আছে, তারপর 7এরটা আছে, তারপরে 8এরটা আছে, 8এরটা আগে করে ফেলেছি, একটু কাটাকাটিও হয়ে গেছে, অঙ্ক তো একটু কাটাকাটি হবেই। ঠিক আছে, 12 পর্যন্ত হলো। তেরোটা দেখো, তারপরে 11, 11-2 পর্যন্ত দেখো, এটা কিন্তু কাটা নয়, হ্যাঁ এটা কিন্তু কাটা নয়, এরকম করেও হবে, বা তুমি যদি আবার ভাঙতে চাও এরকম করে ভেঙেও বুঝতে পারবে। আমি একেবারে ডাইরেক্ট করে দিয়েছিলাম, তাই জন্য আবার পরে ইয়ে করে দিয়েছি, ভেঙে রেখে দিয়েছি এরকম করে। এটা যদি নিতাম তাহলে একেবারে বোঝা যেত, ফর্মুলার মতো করে বোঝা যেত, তবে এটা বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা হবে না, ডাইরেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। ঠিক আছে, তারপরে আছে 3 নম্বরে, কিন্তু কাটাকাটি একটু হাত লেখাটা ছোট হয়ে গেছে প্রায়, একটু দেখেও নাও ভালো করে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120
6। ঠিক আছে, এবার 12 নম্বরটা দেখো, দেখো এখানে আছে পুরোটা। 13টা দেখো, 14, 1 2 আছে, দেখো 6 পর্যন্ত দেখো। 3টা তো দেখালামই প্রথমে, এখানে করা আছে আমার থেকে। ঠিক আছে, তাহলে অতি সংক্ষিপ্ত হয়ে গেছে, ক্লিয়ার। এবার আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মীর মধ্যে আসছি। দেখো প্রথমটা দেখো, ফুল ডিটেলসই আমি করে দিয়েছি, কোনো রকম অসুবিধা হবে না তোমাদের। 2-এরটা দেখো, 3-এরটা, 4-এর 1 2, একটু কাটাকাটি আছে, একটু ভালো করে দেখে নিও, নিজেও করো একটুখানি, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, খুব সোজা অঙ্ক এগুলো। 3-এরটা, 4-এরটা, তারপরে 5-এর দাগে চলে এসেছি, 6-এর দাগের 1 2 3 4 5 6 7 8, কোনো অসুবিধা হবে না, এগুলো সব বুঝিয়ে দিয়েছি আমি কিরকম করে করতে হয়, দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। তারপরে 7-এর দাগের দেখো 1 2, তারপরে 3-এরটা দেখো, 4-এরটা দেখো, 5-এরটা, 6 7 8 9 10 11, একটু কাটাকাটি হয়েছে, ভালো করে দেখো, লক্ষ্য করো, 12 13 14 15 16, কাটাকাটি আছে এটাও। তারপরে 8-এর দাগের দেখো, 2-এরটা, 3-এরটা, 4-এরটা, ওইখানে আবার প্রিন্টিং মিস্টেক আছে আমার বইয়ে, 4 নেই, এখানে 5 নম্বর দিয়ে দিয়েছে 4-এর। 6-এরটা, 7-এরটা, 8-এরটা, 9-এরটা, 10-এরটা, 11 12 13 14 15 16, দেখো 9-এর দাগের, 10-এর দাগেরটা দেখো, একই রকম ভাবে করে দিয়েছি এখানে সব। 11-র দাগেরটা, 12-র দাগেরটা দেখো, আমার বইয়ে যেটা 12-র দাগের আছে সেটা আমি তোমাদের অতি সংক্ষিপ্ত যে তোমার 8-এর নম্বর যেটা করে দিয়েছিলাম সেইটাই, যেটা একটু আগেই বুঝিয়ে দিলাম সেটাই। এবার দেখো 13-র দাগেরটা, 13-র দাগের সম্বন্ধে একটু বলতে চাই আমি এখানে। তো 13-র দাগের দেখো, এখানে দেখো তোমার কোশ্চেনে আছে, দেখবা যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি সেট যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট থাকলেই সেটের এলিমেন্ট হিসাবে চিহ্নিত হয়, কিন্তু এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট মানে কিন্তু সেটের এলিমেন্ট নয়, এটা ডিফাইন করে দিয়েছে সেকেন্ড ব্র্যাকেট মানে কি। সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে যে এক্স মাইনাস মড বক্স অফ এক্স বলে দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত। আর একটা জিনিস দেখো, এখানে আমি ধরেছিলাম, দেখো
এইখানটা দেখো ওয়াই সমান আমি ধরে নিচ্ছি যে এটা, হ্যাঁ এক্স যখন গ্রেটার দেন জিরো হয়ে থাকবে, এক্স যখন গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন জিরো মানে কি হচ্ছে দেখো, এক্স যদি জিরো একের থেকে জিরোর থেকে যদি বড় হয়ে থাকে, ধরো এক্স এর মানটা 1.50, ধরো 1.50 যদি হয়ে থাকে, তাহলে বক্স এক্স কত হবে 1 হয়ে থাকবে, তাহলে -1 লিখলাম, তাহলে এক্স -1 তার মানে কত হচ্ছে 0.50, তার মানে ওয়াই যে মানটা আসছে না এখানে, এখানে ওয়াই এর মানটা মানে এই যে মানটা আসছে, এই মানটা দেখো তোমার কিন্তু অলওয়েজ তোমার একের থেকে ছোট হয়ে থাকবে কিন্তু সবসময়। তুমি যদি 5.67 যদি নাও, তাহলে বক্স এক্স কত হবে 5 হবে, তাহলে 0.67 হবে। হ্যাঁ, তোমার সবসময় কিন্তু এই যে মানটা, এই যে ওয়াই এর মানটা, যেটা ওয়াই ধরেছি আমি, এই ওয়াই এর মানটা কিন্তু অলওয়েজ তোমার জিরোর থেকে ছোট হয়ে থাকবে, মানে একের থেকে ছোট হয়ে যাবে, সরি জিরোর থেকে বলছি, একের থেকে ছোট হয়ে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার এই কিন্তু তাহলে এখানে দেখো তখন আমরা বসিয়েছি যে ওয়াই বাই ওয়াই এখানে ওয়াই টেন্স টু জিরো সমান এখানে 1 হয়ে গেছে এই ফর্মুলাটা ইউজ করে। হ্যাঁ ঠিক আছে, জিরো প্লাস মানে এখানে তোমার এক্সাম্পল হিসাবে দেখলাম 1+0 হ্যাঁ 1+0 তো হয় না, জিরোর খুব কাছাকাছি হবে সংখ্যাগুলো, এক্স এর ভ্যালুগুলো সবসময় জিরোর খুব কাছাকাছি হয়ে থাকবে, মানে যেমন একের থেকে ছোট হয়ে যাবে 0.009 বা 0.09 এরকম হয়ে থাকে, তাহলে তার বক্স এক্সটা জিরো হয়ে থাকে তখন এই যে দশমিক সংখ্যাটাই হয়ে থাকে তখন। ঠিক আছে ক্লিয়ার, তাহলে এই মানটা তোমার তাহলে অলওয়েজ দেখবে যে পজিটিভ দিকেই আসছে। তাহলে যেমন ধরো তোমার যদি হয়ে থাকে এক্স এর মানটা এক্স সমান যদি আমি নিই এক্স সমান যদি নিই -0.001 যদি নিয়ে থাকি, তাহলে বক্স এক্সটা কত হবে, বক্স এক্সটা হবে -1 হয়ে থাকবে, তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস বক্স এক্সটা কত হবে, তাহলে এক্স এর মানটা হচ্ছে যে -0.001 আর এখানে মাইনাসে +1। হ্যাঁ, এই যে মানটা, এই মানটা খুব ছোট হওয়ার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে অগ্রাহ্য করে দিতে পারি এই মানটা, তখন আমরা এই মানটা তখন আমরা কি ধরতে পারি, তাহলে 1 ধরতে পারি সেক্ষেত্রে। হ্যাঁ, এই মানটা তো শুধুমাত্র যে এক্স এর মানটা এটা নেবো, এর থেকেও ছোট নিতে পারি, এর থেকে আরো ছোট নিতে পারি, মানে খুব জিরোর খুব কাছে নিয়ে যেতে পারি আমরা, তাই তো করি সাধারণত। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা 1 ধরে নিতে পারি সেক্ষেত্রে। তো এখানে তাই জন্য আমরা এই মানটাকে অগ্রাহ্য করে দিচ্ছি, তাই জন্য এটাকে 1 ধরে নিচ্ছি, দিয়ে 1 ধরে নিয়ে এটাও 1 লিখছি, তাহলে এখানে 1 লিখছি, দিয়ে তাহলে কি হচ্ছে সাইন 1 হয়ে যাচ্ছে, তখন দেখাচ্ছি যে এই মানটা এখানে 1 হয়ে যাচ্ছে, এখানে 1 হচ্ছে, কিন্তু এখানে তোমার কি হচ্ছে, তাহলে এখানে তোমার হচ্ছে যে দেখো সাইন 1 হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে। সেটাই আমরা দেখালাম এখানে। আগেরটার ক্ষেত্রে কিন্তু সেরকম হলো না, দেখতে পেলে তো আগেরটার ক্ষেত্রে কিন্তু পয়েন্ট দিয়ে মানটা বেরোলো, এই যে 0.009, আগেটা তো 0 হয়ে গেল বক্স এক্সটা, কিন্তু এক্ষেত্রে বক্স এক্সটা 1 থাকছে, আর ক্ষেত্রে 0 হয়ে গেল বক্স এক্সটা, তাহলে এক্স এর মানটাই যা হবে সেটাই কিন্তু এর মধ্যে ভ্যারি করবে, এক্স এর মানটা যত ক্ষুদ্রই হোক না কেন, যতই জিরোর দিকে যাক না কেন, এক্স এর মানের উপরই ডিপেন্ড করছে কিন্তু সেখানে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু বক্স এক্স এর মানে এক্স এর মানটা খুব ক্ষুদ্র হয়ে, এই ক্ষেত্রে কিন্তু এক্স এর মানটা খুব ক্ষুদ্র হয়ে যাওয়ার জন্য বক্স এক্স এর মানটা এখানে কিন্তু ভ্যারি করছে, তাই জন্যই আমরা বসাতে পারলাম। ঠিক আছে, তাহলে ক্লিয়ার কিন্তু তাহলে একই রকম ভাবে এটা দেখবে, 14টা দেখবে, তাহলে এটা হয়ে গেল তোমাদের। এবার আসছি আমরা দীর্ঘ উত্তরধর্মীতে। ঠিক আছে, দেখো দীর্ঘ উত্তরধর্মীতে প্রথমেই কি দেওয়া আছে যে লেখো কাগজ ব্যবহার না করে ওয়াই সমান x² অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্র থেকে এর যে লিমিটিং ভ্যালুটা সেটা বার করো যখন x টেন্স টু 0। ঠিক আছে, এবার আমাকে প্রথম কাজ হচ্ছে আমাদের লেখচিত্রটা অঙ্কন করা। লেখচিত্রটা কি করে অঙ্কন করব সেটা দেখো। তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো যে দেখো x² আছে। হ্যাঁ, এখানে x² মানে কত, x ইন্টু এক্স তাই তো, বাই এক্স, এই এক্সটা এবার এক্স কেটে গেলে এক্স পড়ে থাকে। এটা কখন সম্ভব, যখন এক্সটা নট ইকুয়াল টু 0, তখন কিন্তু সম্ভব। তার মানে x² সমান এক্স হবে যখন এক্স নট ইকুয়াল টু 0 হবে। এবার বুঝতে পারছো ওয়াই ইকুয়াল টু, তাহলে মানে কি হচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু এক্স। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে একটা সরলরেখার সমীকরণ যেটা মূল বিন্দুগামী। হ্যাঁ, এটা তোমরা এখন পড়োনি, যখন সরলরেখার চ্যাপ্টারটা পড়বে, এখানে সরলরেখা, স্ট্রেট লাইন, তারপরে প্যারাবোলা, হাইপারবোলা, মানে অধিবৃত্ত, পরাবৃত্তের এইসবের একটা চ্যাপ্টার আছে। তো ওই চ্যাপ্টার থেকে তোমরা ওখান থেকে ইকুয়েশন পাবে, মানে একটা স্ট্রেট লাইন হলো, স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হতে পারে, তারপরে একটা যদি প্যারাবোলা হয়ে থাকে, মানে অধিবৃত্ত হয়ে থাকে, এরকম ধরনের অধিবৃত্ত হয়ে থাকে, ধরো এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এরকম ধরনের হতে পারে, বা এরকম ধরনের হতে পারে। হ্যাঁ, আবার এরকম ধরনের হতে পারে, যেমন হচ্ছে যে যদি ওপর দিকে ঢিল ছেড়ো, ঢিলটা যেমন একটু যদি বেঁকিয়ে যদি ছোড়ো ওপর দিকে, তাহলে ঢিলটা যদি ছোড়া থেকে তোমার যে ঢিলটা মাটি পর্যন্ত পড়ার পর্যন্ত যেমন একটা চিত্রটা হচ্ছে, মানে যেমন একটা পাত অতিক্রম করছে, যে পাতটা অতিক্রম করছে সেই পাতটা অনেকখানি প্যারাবোলার মতো দেখতে হয়ে থাকে। ঠিক আছে, তো এখন তোমরা একটু জেনে রাখো যে ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে যে একটা তোমার হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, তো যে সরলরেখাটা মূল বিন্দুগামী হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মূল বিন্দুগামী একটা সরলরেখা দেখো এরকম ধরনের হয়ে থাকে, চিত্রটা এরকম ধরনের হবে। কিন্তু দেখো মূল বিন্দুগামী যখন বললাম, কিন্তু এখানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কিন্তু এটা স্যাটিসফাই করবে না, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স কিন্তু হবে না,
এটা আনডিফাইন্ড হয়ে যাবে এই ফাংশনটা। এক্স এর মান যদি 0 হয়ে থাকে তখন কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। এটা যদিও বা মূল বিন্দুগামী, কিন্তু এখানে মূল বিন্দুটা এই স্ট্রেট লাইনের উপর অবস্থান করবে না। আমি তো গ্রাফটা আঁকছি কার, আমি গ্রাফটা আঁকছি এর গ্রাফ আঁকছি, আমরা কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ আঁকছি না। হ্যাঁ, এক্স নট ইকুয়াল টু পয়েন্টে কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স হবে, এক্স নট ইকুয়াল টু পয়েন্টে ওয়াই ইকুয়াল টু এক্স হয়ে থাকবে, তখন এরকম ধরনের হবে এক্স নট ইকুয়াল টু পয়েন্ট, মানে এগুলো কিন্তু 0 নয়, এই পয়েন্টগুলো তো 0 নয়, এক্স এর মানটা 0 নয়, এই পয়েন্টে গিয়ে এক্স এর মানটা 0 হয়ে যাচ্ছে, তখন এই পয়েন্টে তাহলে আমরা কি করব, এই পয়েন্টে আমাদের এই গ্রাফটা গঠিত হবে না। তার মানে কি, এক্স যখন 0 নয় সেই সকল পয়েন্টে কিন্তু এক্স ইকুয়াল টু ওয়াই এর মতো হবে, স্ট্রেট লাইনের মতো হবে, কিন্তু যেই 0 পয়েন্টে আসবে সেই পয়েন্টে কিন্তু আমার কোনো রকম গ্রাফ পাবো না, কারণ ওই পয়েন্টে আমার আনডিফাইন্ড হয়ে যাচ্ছে ফাংশনটা, ঠিক আছে। তাই জন্য আমরা এরকম করে এঁকেছি। অ্যাকচুয়াল যে চিত্রটা এই দাগগুলো নয়, কিন্তু অ্যাকচুয়াল চিত্রটা হচ্ছে এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স হচ্ছে যে অ্যাকচুয়াল চিত্রটা হচ্ছে যে এই যে বি ও, এই যে বি নাম দিয়েছি, এই ও আর ও থেকে এই এ পর্যন্ত, এই ও বিন্দুতে কিন্তু স্পর্শ করবে না, এরা ছেড়ে থাকবে। হ্যাঁ, অ্যাকচুয়াল চিত্রটা এটাই হয়ে থাকে। তো আমাকে প্রমাণের জন্য এই দাগগুলো টানতে হয়েছে, এই দাগগুলো আমার প্রমাণের জন্য টানতে হয়েছে, ঠিক আছে। কি করেছি দেখো, দেখো পাশের চিত্র থেকে বোঝা যাচ্ছে যে এ ও বি হলো একটি সরলরেখা, এই যে এ ও বি একটা সরলরেখা, যেখানে কিন্তু ও পয়েন্টের ওপর দিয়ে যায়নি কিন্তু সরলরেখাটা, ঠিক আছে। যেখানে ও 0 0 বিন্দুটা, মানে ও মানে মূল বিন্দুটা অন্তর্গত নয়, মানে এই সরলরেখার উপর অন্তর্গত নয়, ঠিক আছে, বুঝতেই পারছো এখান থেকে। এবার কি বলছে, মূল বিন্দু ও এর ডান দিকে এক্স অক্ষের উপর একটি বিন্দু নিয়েছি, এই যে ও, এই যে এইটা হচ্ছে ও বিন্দু, এর ডান দিক মানে এই সাইডে এক্স অক্ষের উপর একটা বিন্দু, মানে এই এল বিন্দুটা নেওয়া হয়েছে। এটা L1 L2 পরে বলছি এটা কি হয়েছে, এই এল বিন্দুটা এখন নেওয়া হয়েছে। এবার এল বিন্দু নেওয়া হয়েছে, অনুরূপভাবে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার উপর একটা প্রান্তে পি বিন্দু নেওয়া হয়েছে, ঠিক আছে, পি বিন্দু নেওয়া হয়েছে। এবার একটি বিন্দু পি বিন্দু নেওয়া হলো। এখন এল বিন্দু যদি এক্স অক্ষে অবস্থিত L1 L2 এইগুলো পর বিন্দু, হ্যাঁ এগুলো পর অসংখ্য বিন্দু আছে, ইনফাইনাইট নম্বর এখানে বিন্দু আছে, পয়েন্ট আছে, যেমন হচ্ছে যে 1 এবং 2 এই দুটো সংখ্যার উপর অসংখ্য বাস্তব সংখ্যা থেকে থাকে, সেরকম এই যে এই পয়েন্ট, এই যে এল, এই যে পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্টে নিশ্চয়ই একটা বিন্দু থাকবে, মানে ধরো 2,0 হলো, এই পয়েন্টে ধরো 2,0 হতে পারে, তাহলে এই 2,0 এবং এই 0 0 পয়েন্টটা, মানে 0 থেকে 2 এক্স এর যে মানটা 0 থেকে 2 এর মধ্যে অসংখ্য পয়েন্ট থাকবে, কারণ এক্স এর প্রত্যেকটা মানের জন্য, প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য একটা আমি পয়েন্ট পেয়ে থাকবো। তাই জন্য L1 L2 L3 এরকম করে এক একটা পয়েন্ট ধরে নিলাম আমি যে কোনো একটা, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এল যে বিন্দুটা আছে যদি এক্স অক্ষের ওপর L1 L2 বিন্দু সমূহ অতিক্রম করে ক্রমশ 0 দিকে নিকটবর্তী, মানে 0 দিকে যদি যায়, মানে নিকট থেকে নিকটতম যদি হয়ে থাকে, মানে এই যে এলটা কোন দিকে যাচ্ছে, আমার এক্স এর মানটা কোন দিকে যাচ্ছে, এক্স টেন্স টু কি বলেছে প্রশ্নে বলে দেওয়া আছে যে এক্স টেন্স টু 0, তার মানে কি আমি এক্স টেন্স টু 0 মানে কি হচ্ছে, আমি যদি রাইট সাইড থেকে যাই তার মানে কি হচ্ছে এক্স টেন্স টু 0 প্লাস হয়ে থাকবে, তাই তো। তার মানে আমি এক্স এর ভ্যালুটা কোন দিকে যাবো, এই দিকে নিয়ে যাচ্ছি, আমি সেটাই বলতে চাইছি। এই যে বিন্দুগুলো যদি ক্রমশ এই দিক থেকে যত ওয়ের দিকে যদি নিয়ে যায়, তার মানে হচ্ছে যে এক্স টেন্স টু 0 প্লাসের দিকে যদি যায়, এটা মানে এটাই, ঠিক আছে। তবে দেখো পিএল এর যে ভ্যালুটা, পিএল মানে হচ্ছে যে এটাই অ্যাকচুয়ালি কিন্তু ওয়াই এর যে মানটা, মানে এর যে মানটা, এই ফাংশনের মানটাই কিন্তু এটা ডিফাইন করে, এই রেখাংশ দ্বারাই কিন্তু ফাংশনের মানটা, এই রেখাংশ দ্বারা কিন্তু এই যে এই মানটা যত এদিকে যাচ্ছে তত দেখো এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে এল পয়েন্টে দেখো এর যে দূরত্ব, এই L1 পয়েন্টে দেখো এক্স এর মানটা যখন L1 পয়েন্টে যাচ্ছে তখন এর যে ডিস্টেন্সটা সেটা কমছে, L2 পয়েন্টে আরো কমছে, L3 পয়েন্টে আরো কমছে, যত এক্স এর দিকে যাচ্ছে তত এর দেখো ডিস্টেন্সটা কমছে এখান থেকে। এই ডিস্টেন্সটাই হচ্ছে কিন্তু এই যে সরলরেখা থেকে এই এক্স অক্ষের উপর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই মেজার করছে এই ওয়াই এর ভ্যালুটা, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে পিএল সমান ওয়াই ক্রমশ 0 দিকে যাচ্ছে, তাহলে এর মানটাও যত কমতে এক সময় 0 দিকে যাবে, তাই তো এই মানটাও 0 দিকে যাচ্ছে। তাহলে এক্স টেন্স টু 0 প্লাসের জন্য কি হচ্ছে, ওয়াইটা 0 দিকে যাবে। একই রকম ভাবে যদি নেগেটিভ পার্টটা নিই, নেগেটিভের এক্স অক্ষের উপর একটা এম বিন্দু নেবো, একই রকম ভাবে সরলরেখাটার উপরে আমি কিউ বিন্দু নেবো, তাহলে কি করব, একই রকম ভাবে যদি এমটা যদি M2 M3 দিকে যদি যায়, M1 M2 M3 দিকে যদি যায়, সত্যি যদি যায় এক্স এর মানটা, তার মানে কি হচ্ছে এক্স এর মানটা এক্স টেন্স টু 0 মাইনাসের দিকে যাচ্ছে, তাই তো। এই দিক থেকে এদিকে যাওয়া মানে তো মাইনাসের দিকে যাচ্ছে, তাই তো। তাহলে এইদিকে যতক্ষণ যাচ্ছে তত দেখো এই যে ডিস্টেন্সটা তত কমতে যাচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে, তাহলে যে ওয়াই, তাহলে এক্স টেন্স টু 0 মাইনাসের জন্য তাহলে ওয়াই এর মানটা তত ছোট হতে এক সময় গিয়ে 0 তে যাচ্ছে, তাহলে 0 দিকে যাচ্ছে। তাহলে এইটাই লিখেছি আমি এখানে, এটা ভালো করে একটুখানি পড়ে নিও। আর এখানে তখন তাহলে লিমিটিং ভ্যালু, তাহলে এক্স টেন্স টু 0 মাইনাসের জন্য যা লিমিটিং ভ্যালু হচ্ছে ওয়াই এর, আর এক্স টেন্স টু 0 প্লাসের জন্য যা লিমিটিং ভ্যালু, দুটো সমান হচ্ছে বলে লিমিটটা এক্সিস্ট করে যাচ্ছে। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত। তাহলে এটা একটুখানি ভালো করে দেখো এই জিনিসটা, এই গ্রাফ একে, যদি বা কোশ্চেনে এরকম ধরনের আসে না, তোমাদের ওই অঙ্কই আসবে, মান বার করার ওই প্রমাণ করাগুলোই আসবে, এই লেখচিত্রটা সাধারণত আসে না, তবু এটা করে রাখো একটুখানি, ঠিক আছে।
এবার আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, এফ এক্স সমান 1 দিয়েছে আর ইকুয়াল টু যখন এক্সটা গ্রেটার দেন 0 আর এক্স স্কোয়ার দিয়েছে যখন এক্সটা লেস অর ইকুয়াল টু 0 হয়ে থাকবে। এটার লিমিটিং ভ্যালু কি অস্তিত্ব আছে কিনা সেটা প্রমাণ করতে বলেছে। দেখো এখানে যে এফ ইকুয়াল টু 1 যেটা দিয়েছে, এফ ইকুয়াল টু 1 মানে আমি ধরেছি এফ মানে ওয়াই, তার মানে ওয়াই ইকুয়াল টু 1 যখন এক্সটা গ্রেটার দেন 0 মানে 0 থেকে যখন বড় হয়ে থাকবে, 0 নয় কিন্তু 0 পয়েন্টে থাকবে না, কিন্তু 0 থেকে যখন বড় হয়ে থাকবে তখন ওয়াই এর মানটা 1, ওয়াই এর মানটা 1 মানে ওয়াই ইকুয়াল টু 1 একটা সমীকরণ পাচ্ছি। এটা হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল পাবো যেটা ওয়াই 0,1 বিন্দুগামী হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো 0 থেকে বড় বলেছে এক্সটা, তাই জন্য 0,1 এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা যদি আমি বলি এটা একটা যদি নাম দিই যে এম বা এখানে যদি পি নাম দিয়ে থাকি, এই পি বিন্দুটা হচ্ছে 0,1 বিন্দু, এই বিন্দুটা, ঠিক আছে। পি নাম দিতে পারবো, P1 নাম দিলাম, পি নামটা এখানে দিয়েছি, ঠিক আছে, P1 নাম দিলাম এখানে। তো দেখো এখানে দেখো এক্স গ্রেটার দেন 0 বলেছে, তার মানে এক্স গ্রেটার দেন যদি 0 বলে থাকে তাহলে কিন্তু দেখো এক্স মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট দিয়ে যাবে না, কিন্তু এই যে এই পয়েন্টটা কিন্তু এক্স সমান 0 ওয়াই সমান 1 কিন্তু এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে না, এর আগে যে কোনো একটা পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এইটা হচ্ছে যে এই যে এই ওয়াই ইকুয়াল টু 1 এর যে রেখাংশটা পেলাম, যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখাটা এখানে এঁকেছি। এবার আসছি যে এক্স লেস অর ইকুয়াল টু 0 জন্য এক্স স্কোয়ার হতে পারে, মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হচ্ছে যে একটা প্যারাবোলা সমীকরণ যেটা এরকম হয়ে থাকে, এরকম ধরনের হয়ে থাকে, হ্যাঁ প্যারাবোলাটা ঠিক এরকম ধরনের হয়ে থাকে, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস হয়ে থাকে, ঠিক আছে। যখন প্যারাবোলার চ্যাপ্টারটা পড়বে মানে অধিবৃত্তের যখন চ্যাপ্টারটা পড়বে তখন এটা জানতে পারবে, এই সম্বন্ধে কোনো থাকবে না, এখন একটুখানি ধরে নিতে হবে এটা তোমাদের, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা দেখো, এখানে দেখো আমি তো এই গোটাটা আঁকি না, আমি তো এরকম করে এটি আঁকিনি, এখানটা এইটুকু আঁকিনি, আমি শুধুমাত্র এইটুকু এঁকেছি। কেন এঁকেছি দেখো, এক্স এর মানটা যখন 0 পর্যন্ত, দেখো 0 থেকে বড় নয় কিন্তু এখানে এক্স এর মানটা এই যে 0 থেকে, আমি এখানে 0 থেকেই দিচ্ছি, 0 থেকে বড় হবে না মানে বাড়বে না কিন্তু এখানে আর যাবে না, এটার জন্য 0 থেকে যখন বড় তখন কিন্তু এখান থেকে যাচ্ছে, 0 থেকে বড় মানে তখন কিন্তু সরলরেখাটা এরকম হয়ে যাচ্ছে, মানে গ্রাফটা দেখো কেমন হচ্ছে, এই একটা এরকম আর এটা হচ্ছে এরকম একটা বিচ্ছেদ গ্রাফ টাইপের, মানে কোনো মিল নাই এরকম ধরনের, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এখানে গ্রাফটা কেমন হচ্ছে তাহলে, ঠিক আছে। এবার প্রমাণটা করেছি আগে যেমন করে পড়লাম দাগ টেনে টেনে সেরকম করেই প্রমাণটা করেছি, একই রকম ভাবে এটা দেখলেই বুঝতে পারবে যে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে না এখানে, ভালো করে একটু দেখে নিও, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না এখানে। আমি 3-এর 1 নম্বর অঙ্ক সম্বন্ধে, দেখো 3-এর 1-এ কি করে দেওয়া আছে দেখো, বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। 3-এর 1, তারপরে 3-এর 2, তারপরে 3-এর 3, দেখো, ঠিক আছে। তারপর হচ্ছে 4-এর 1, 4-এর 2, একটু কাটাকাটি আছে এখানটায় খুবই। তারপরে 4-এর 3, এটা কিন্তু কাটা নয়, হ্যাঁ এটা কিন্তু কাটা নয়, এটা কিন্তু 4-এর 3, তারপরে 4-এর 4 কাটাকাটি আছে। দেখো 5-এর 1টা, 5-এর 2 আছে, এই দেখো এটা দেখে নিও, ঠিক আছে। 5-এর 3 আছে, 5-এর 4 আছে, 5-এর 5 আছে, 6, 7-এর 1, 7-এর 2, 7-এর 3, 7-এর 4, 7-এর 5, 8-এর দাগের, 8-এর 1, 8-এর 2, 8-এর 3, 4, 5, 9-এর দাগের, 10-এর দাগের, 11-এর দাগের, 12-এর দাগের, 13-এর দাগের। এবার আসছে 14-এর দাগের। তো 14-এর দাগের একটু কিছু আমি বলবো। তো 14-এর দাগেরটা দেখো আমাকে এটার মান বার করতে দিয়েছে, ঠিক আছে।
তো এর মানটা কি করে বার করবো আমি দেখো, এর নিচে যেটা আছে সেটাকে আমি জেড ধরে নিয়েছি, ঠিক আছে। তো এক্স সমান তাহলে কি হচ্ছে, আর এখানে এক্স টেন্স টু 4 বলেছে যেহেতু, তার জন্য জেড টেন্স টু যা হওয়ার সেটা লিখেছি। তো এক্স এর জায়গায় যেগুলো যেগুলো ছিল সেগুলো সব জেড দিয়ে পুট করে দিয়েছি আমি এখানে, ঠিক আছে। তো এটাকে সূচকের নিয়মে ভেঙেছি, হ্যাঁ। এই যে এ টু দি পাওয়ার এক্স বি প্লাস সি যদি থাকে, এ বি ইন্টু এ সি হয়ে থাকে, এটা সূচকের নিয়ম অনুসারে যেমন করে ভাঙা সেরকম করে ভেঙেছি আমি, ঠিক আছে। এটাও সেরকম করে ভেঙেছি, এরকম ভেঙেছি। দিয়ে এবার আমি কি করেছি দেখো, এখানে আমি আমার উদ্দেশ্য হচ্ছে সমাধান করা, তো সমাধান করার জন্য এখানে আমি কি করেছি দেখো, একটা সূত্র আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো, সেই সূত্রটা এখানে কিন্তু দেওয়া নেই, দেখো বলছি দাঁড়াও। এখানে দেখো কি করছি, প্রথমে দেখো দেখে নাও, এখানে মাইনাস কস 4 টু দি পাওয়ার 4 আলফা এবং প্লাস করেছি, সেটাকে ব্যালেন্স রেখেছি। একই রকম ভাবে সাইনের ক্ষেত্রেও তাই করেছি এখানে, হ্যাঁ। এই দুটোকে ব্যালেন্স রেখেছি, এই দুটোকে এক্সট্রা নিয়ে এসে, এই চারটে পদকে আমি এক্সট্রা নিয়ে এসেছি, এই দুটোকে এবং এই দুটোকে, ঠিক আছে। মাইনাস প্লাস দিয়ে আমি ব্যালেন্স করে দিচ্ছি, কোনো পরিবর্তন হয়নি। তো এখান থেকে কস টু দি পাওয়ার 4 আলফাটা আমি কমন নিয়েছি, এখান থেকে সাইন টু দি পাওয়ার 4 আলফাটা কমন নিয়েছি, দিয়ে যা আছে সেটাই করে রেখে দিচ্ছি। এবার দেখো এই যে এরকম ফর্মে আসলো, তাহলে কমন নেওয়ার ফলে এরকম ফর্মে আসলো যে এটাকে, এটা কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট মানে এটা ধ্রুবক, কিন্তু এটা কিন্তু কোনো রকম ভেরিয়েবল নেই, যে এই যে জেডটা কিন্তু এর মাথায় আছে কিন্তু এখানে নেই, কিন্তু এটা তাই জন্য সামনে রাখতেও পারতাম, তো এখানে রেখে দিয়েছি। তো এটাও সেরকম ভেরিয়েবল। তো এখানে দেখো এটা সমান এটা হচ্ছে, এই যে এই ফর্মুলাটা তোমরা জানো না, এই ফর্মুলাটা তোমাদের 12 আছে, এই ফর্মুলাটা তোমাদের এখানে দিয়ে দিচ্ছে একটা ভুলবশত অঙ্ক। তো এই যে এই ফর্মুলাটা দেখো, লিমিট এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স টেন্স টু 0, যেখানে এটা কিন্তু গ্রেটার দেন 0 হয়ে থাকবে, সবসময় কিন্তু পজিটিভ হয়ে থাকবে, সেটা সমান হচ্ছে লগ এ বাই বেস ই হয়ে থাকবে, লগ এ বেস ই হয়ে থাকে, এটা সমান সেটাই করেছি আমি। লগ এ মানে এখানে কস জেড কস আলফা বেস ই লিখেছি, আর এখানে এটাকে কনস্ট্যান্ট তো সামনে রেখে দিচ্ছি, এটাও কনস্ট্যান্ট সামনে রেখে দিচ্ছি, একই রকম ভাবে এটাও করেছি। আর এটা সমান 0 হবে, এটা সমান কি করে 0 হবে দেখাচ্ছি। এখানে তো জেড বসাতে পারবো না আমি, তাই উপরটা যদি 0 হয়ে থাকে তাহলে এটা সমান 0 হয়ে থাকবে, তাই উপরটা আমি 0 করার চেষ্টা করেছি, দেখো কি করে ক্যালকুলেশন করেছি। এখানে আমি ভেঙেছি এটাকে কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা সমান তো কস টু দি পাওয়ার 4 আলফা হয়ে থাকে, তাই কস স্কোয়ার আলফাটাকে কস স্কোয়ার আলফা একটা রেখে দিচ্ছি, আর একটা কস স্কোয়ার আলফাটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা লিখে দিচ্ছি। তাই একই রকম ভাবে সাইনটা ক্ষেত্রে সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা দিয়ে এটাকে যা ছিল সাইড রেখে দিয়েছি, দিয়ে দুটোকে ভেঙেছি জাস্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে ভেঙেছি, দিয়ে দুটো দেখো কেটে যাবে। আর এখানে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ত্রিকোণমিতিতে আছে, এইটা যখন ত্রিকোণমিতি পড়াবো তখন এই ফর্মুলাটা দেখতে হবে, সেটা সমান হয়ে থাকে cos 2 আলফা হয়ে থাকে, cos 2 আলফা মাইনাস cos 2 আলফা সমান 0 হয়ে যাবে। তাহলে উপরটা 0 হয়ে গেল, তো নিচেরটা কোনো ভ্যালিডি থাকছে না, এখানে 0 হয়ে গেল, তাহলে উপরের জিনিসটা 0 হয়ে থাকবে, তাহলে এটা হচ্ছে যে উত্তর হয়ে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে লিমিট তাহলে কমপ্লিট হয়ে গেল তাহলে আমাদের। তো লিমিটে তাহলে এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গেল, এসএনদের বুকের আমি এক্সারসাইজটা করেছি। তো এখানে যে আমাদের জয়েন্ট এন্ট্রান্সের জন্য যে প্রতিযোগিতামূলক যে কোশ্চেনগুলো দিয়ে আছে, সেই কোশ্চেনগুলো আমি আগেই বলেছিলাম, সেটা করার সময় বলেছিলাম লাস্টের দিকে যে এইগুলো পরে আমি করবো, আবার করে দেবো আমি এখানেই। তো তাহলে ক্লিয়ার হয়ে গেল, তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে গেলে তাহলে এই পর্যন্ত থাক আজকে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত সমস্ত তোমাদের, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, আর পরের দিন আমি আবার নতুন একটা টপিক ধরবো। তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটা।